আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, হলুদ রেখা পেরিয়ে ঢুকে পড়ছে আরো ভেতরে। আমরা অতিরিক্ত সুবিধা চাই না, ন্যায় বিচার চাই বললেন নাহিদ ইসলাম। সর্বশেষে জানাবো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আবারও গোলাগুলি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, হলুদ রেখা পেরিয়ে ঢুকে পড়ছে আরো ভেতরে। গাজায় যুদ্ধবিরতি কার্যত অকার্যকর হয়ে পড়েছে। দখলদার ইসরায়েল নতুন করে হামলা চালানোর পাশাপাশি যুদ্ধবিরতির প্রথম ধাপে নির্ধারিত সীমা হলুদ রেখা অতিক্রম করে আরো ভেতরে অগ্রসর হচ্ছে। এতে করে উপত্যকার পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা কার্যত দখলে নিয়ে ফিলিস্তিনিদের আরো সংকুচিত ও গাদাগাদি করে বসবাসে বাধ্য করা হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার মাঠ পর্যায়ের প্রতিনিধিদের তথ্য মতে গত 24 ঘন্টায় ইসরায়েলি সামরিক বাহিনী পূর্ব গাজায় তথাকথিত ইয়েলো লাইন আরও সম্প্রসারিত করেছে। বিশেষ করে গাজা শহরের পূর্বাংশের তুফা, সুজাইয়া ও জাইতুন এলাকায় এই সীমা বানানো হয়েছে। এর ফলে ওই এলাকার বাসিন্দা ও বাস্তুচ্যুত মানুষদের আশ্রয়ের পরিসর আরও ছোট হয়ে আসছে। সোমবার ইসরায়েলি বাহিনীর এই অগ্রযাত্রা গাজার অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান সড়ক সালাহ আল দিন স্ট্রিটের আরও কাছাকাছি পৌঁছে গেছে। এতে সড়কটির আশেপাশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারগুলো তীব্র হুমকির মুখে পড়ে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে। গাজায় ইসরায়েলের ধ্বংসাত্মক সামরিক অভিযান থামার কোনো ইঙ্গিত আপাতত দেখা যাচ্ছে না। বর্তমানে গাজার 50% বেশি এলাকা কার্যত ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। গত 10 অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির চুক্তি হলেও প্রতিদিন তা লঙ্ঘনের অভিযোগ উঠছে। এসব লঙ্ঘনের ফলে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত 414 জন ফিলিস্তিনি নিহত এবং 1145 জন আহত হয়েছেন। গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিনিধি হানি মাহমুদ জানিয়েছেন, মাঠ পর্যায়ে চলমান ইসরায়েলি হামলা এবং ইয়েলো লাইনের সম্প্রসারণের মূল উদ্দেশ্য হল পূর্ব অংশের আরও এলাকা দখল করে নেওয়া। এর ফলে মানুষের আশ্রয়ের মোট এলাকা মারাত্মকভাবে সংকুচিত হয়ে পড়ছে। তিনি বলেন, এখানে সবাই অত্যন্ত ঘিঞ্জি অবস্থায় রয়েছে। অনেক পাড়ায় জনসংখ্যা দ্বিগুণ নয়, বরং 3 গুণ বেড়েছে, কারণ কেউই তাদের নিজ নিজ এলাকায় ফিরে যেতে পারছে না। আমরা জাইতুন, সুজাইয়া ও তুফা এলাকার কথা বলছি। হানি মাহমুদ আরো জানান, মাত্র কয়েক মিনিট আগে ড্রোন ও গুঞ্জনের শব্দ কিছুটা কমেছে, কিন্তু গত রাত ও গতকাল সারাদিনে এই শব্দ অব্যাহত ছিল। এখান থেকে স্পষ্ট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছিল। সোমবার গাজার দক্ষিণাঞ্চলেও নতুন করে তীব্র হামলা শুরু হয়। বিশেষ করে রাফা ও খান ইউনিস শহরের উত্তর ও পূর্ব দিকে কামান হামলা ও হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের খবর পাওয়া গেছে। এর আগের দিন রোববারও ইসরায়েল গাজার এমন এলাকাগুলোতে হামলা চালিয়েছে যেগুলো সরাসরি তাদের সামরিক নিয়ন্ত্রণে নেই। চিকিৎসা সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, খান ইউনিসে পৃথক হামলায় অন্তত 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। মধ্য গাজার মাঘাজি ক্যাম্পে আল সানা পরিবারের মালিকানাধীন একটি 5তলা ভবন ধসে পড়েছে। ভবনটি 2023 সালের শেষ দিকে ইসরায়েলি বোমা বর্ষণের শিকার হয়েছিল। সিভিল ডিফেন্স কর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার তথ্য মতে এ ঘটনায় অন্তত 5 জন আহত হয়েছেন। এর মধ্যেই রাফা সীমান্ত পারাপার পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একই সঙ্গে আশা ও গভীর আশঙ্কা দেখা দিয়েছে। অনেকের কাছে এই পারাপার একটি জীবন রক্ষাকারী পথ হতে পারে, যার মাধ্যমে অসুস্থ ও আহতরা চিকিৎসার সুযোগ পাবেন। বিচ্ছিন্ন পরিবারগুলো পুনর্মিলিত হতে পারবে এবং উপত্যকায় প্রবেশ বা বের হওয়ার একটি বিরল সুযোগ সৃষ্টি হবে। তবে ভীতিও কম নয়। অনেকে আশঙ্কা করছেন এই সীমান্ত পারাপার সাময়িক সীমিত হতে পারে, যা কেবল অল্প কয়েকজনের উপকারে আসবে। আবার কেউ কেউ এটিকে এক বহির্গমন পথে পরিণত হওয়ার আশঙ্কা করছেন, যা স্থায়ীভাবে বিতরণের ঝুঁকি তৈরি করতে পারে এবং যারা চলে যাবে তারা আর ফিরে আসতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন। হানি মাহমুদ বলেন, গত কয়েকদিনের শিরোনামে যা পড়েছি বাস্তবে তার বাইরে এখনো তেমন কিছু ঘটেনি। ধারণা করা হচ্ছে কয়েকদিনের মধ্যে রাফা সীমান্ত খুলে দেওয়া হতে পারে। তবে আমাদের জানা মতে ইসরায়েলি সামরিক বাহিনী এটিকে কেবল একমুখী প্রস্থানের পথ হিসেবে ব্যবহারের জন্য চাপ দিচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে শুরু হয় এই যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৭১,৩৮৬ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৭১,২৬৪ জন আহত হয়েছেন। 3 মাস আগে যুদ্ধবিরতি চুক্তির পরও নিহত হয়েছেন অন্তত 420 জন। জাতিসংঘ ও মাঠ পর্যায়ে কর্মরত সংস্থাগুলোর বারবার আহ্বান সত্ত্বেও ইসরায়েলি সামরিক বাহিনী গাজা সীমান্তে জমা থাকা বিপুল পরিমাণ আন্তর্জাতিক মানবিক সহায়তা আটকে রেখেছে। যদি ইসরায়েলের দাবি উপত্যকার ত্রাণের কোনো ঘাটতি নেই। আমরা অতিরিক্ত সুবিধা চাই না, ন্যায় বিচার চাই বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা অতিরিক্ত সুবিধা চাই না, ন্যায় বিচার চাই।
তাহরিমা জান্নাত সুরভির নাগরিক সুবিধা পাননি, তার সাথে কোনো ন্যায় বিচার করা হয়নি, একটি মিথ্যা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছিল। গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করার কারণে প্রশাসন যেন তার বিরুদ্ধে কোনো অবস্থান না নেয়। সোমবার দিবাগত রাত 1টার দিকে টঙ্গীর মোরকুন টেকপাড়া চৌরাঙ্গি পাড় এলাকায় জামিনে মুক্তি পাওয়া আলোচিত জুলাই যোদ্ধা সুরভির বাসায় তাকে দেখতে গিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এর আগে গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় সুরভিকে গ্রেফতার করে যৌথ বাহিনী। গতকাল সন্ধ্যায় তার 2 দিনের রিমান্ড আদেশ বাতিল করা হয়। অতিরিক্ত জেলা দায়রা জজ 1-এর বিচারক অমিত কুমার দে তার 4 সপ্তাহের জামিন মঞ্জুর করেন। এর আগে গতকাল দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক সৈয়দ ফজলুল মাহাদি সুরভির 2 দিনের রিমান্ডের আদেশ দেন। এই আদেশের পর আদালত পাড়ায় ছাত্র জমিক শ্রণতার ব্যানারে বিক্ষোভ করেন জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা। জামিন পেয়ে সুরভি টঙ্গীর বাসায় ফিরলে গতকাল দিবাগত রাতেই তাকে দেখতে যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় জাতীয় নাগরিক পার্টির গাজীপুর মহানগর ও টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে আবারও গোলাগুলি। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদে মিরাফ্লোরেস এর কাছে সোমবার 5 জানুয়ারি গভীর রাতে নতুন করে গোলাগুলির শব্দ শোনা গেছে। শনিবার মার্কিন বিশেষ অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার পর থেকেই দেশটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেলসি রদ্রিগেজের শপথ গ্রহণের কয়েক ঘন্টা পরই সোমবার রাত 8টার দিকে প্রাসাদের ওপর দিয়ে অজ্ঞাত কিছু ড্রোন উড়তে দেখা যায়। এই ড্রোনগুলোকে লক্ষ্য করেই মূলত প্রাসাদের নিরাপত্তা রক্ষীরা পাল্টা গুলি ছোড়েন। এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে যে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও ড্রোনের উপস্থিতি এবং রাতের আধারে গোলাগুলির ঘটনা জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী গোলাগুলির এই শব্দ শনিবারের মার্কিন হামলার মতো অতটা ভয়াবহ না হলেও তা পুরো কারাকাসের মধ্যাঞ্চলে ভীতি ছড়িয়ে দেয়। প্রাসাদ থেকে মাত্র 5 ব্লক দূরে বসবাসকারী এক বাসিন্দা জানিয়েছেন যে প্রায় 1 মিনিট ধরে টানা গুলি চলেছে। তিনি আরো জানান, গুলির শব্দ শুনে তিনি আকাশের দিকে তাকালে কোনো উড়োজাহাজ দেখতে পাননি, তবে 2টি রহস্যময় লাল আলো জ্বলতে দেখেছেন। সে সময় কি ঘটছে তা বুঝতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে জানালা দিয়ে উকি দিতে শুরু করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে আকাশে ট্রেসার বুলেটের মতো আলোর ঝলকানি এবং গুলির পর নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্রুত প্রাসাদের দিকে ছুটে যেতে দেখা গেছে। দেশটির বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে এই ড্রোন অনুপ্রবেশের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা যাচ্ছে। যদিও ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিকভাবে এএফপির কোনো প্রশ্নের উত্তর দেয়নি। মাদুরোর অনুপস্থিতিতে দায়িত্ব নেওয়া দেলসি রদ্রিগেজের জন্য বর্তমান নিরাপত্তা বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়ে আছে। শনিবারের অভিযানের রেশ কাটতে না কাটতেই খোদ প্রেসিডেন্ট প্রাসাদের ওপর রহস্যময় ড্রোনের উড্ডয়ন এবং পরবর্তী এই গোলাগুলি প্রমাণ করে যে ভেনেজুয়েলার অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা এখনো চরম ঝুঁকির মধ্যে রয়েছে।